নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের সামনে। আজকের গন্তব্য কলকাতার কোলেই বলা যায়। ঘরের খুব কাছেই আজ হবে একবেলা ছোট্ট ভ্রমণ। আজ যাচ্ছি হাওড়ার শালকিয়া। মধ্যাহ্নভোজন সেরে 3টে নাগাদ চলে এসেছি আমার বাড়ির একেবারে কাছাকাছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এখান থেকে ধরে নেব বিবাদীবাগ বা মাঝেরহাট যাওয়ার ট্রেন। এই ট্রেন ধরে সোজা যাব শোভাবাজার। সেখান থেকে গঙ্গা পার হলেই শালকিয়া আর বাঁধাঘাট। ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে টালা হয়ে মাঝেরহাট যাওয়ার লোকাল ট্রেন। আগে ট্রেনে উঠি, বাকি কথা পরে বলছি। এই ট্রেন জার্নিটা কিন্তু খুব সুন্দর। টালা স্টেশন পার হলেই বদলে যায় চেনা দৃশ্যপট। সামান্য পর থেকেই গঙ্গার পাশ দিয়ে রেলপথ। খুব সুন্দর। গঙ্গা দেখতে দেখতেই দারুণ যাওয়া যায় গন্তব্যে। চলে এসেছি শোভাবাজার আহিরিটোলা স্টেশনে। এখানে নেমে সামান্য হাঁটা পথে আমি যাব আহিরিটোলা ফেরিঘাটে। সেই মতো স্টেশন থেকে বেরিয়ে শুরু করলাম গঙ্গার ধার ঘেঁষে হাঁটা। এখন তো খুব গরম, তাই দুপুরবেলা ঘোরাঘুরি করা একটু কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে বৈকালিক ভ্রমণ বেশ ভালো বলেই মনে হয়েছে আমার। গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে পার হয়ে যাব ওপাশে। এসে গিয়েছি আহিরিটোলা ফেরিঘাটে। 8 টাকা দিয়ে টিকিট কেটে এবারে চলুন লঞ্চ ধরার পালা। চেপে গেছি লঞ্চে। ওই তো ওপাশেই দেখা যাচ্ছে বিশালকায় এক শিব মূর্তি। ওই মন্দিরে কিন্তু আমরা যাব, তবে সেটা একটু পরে। ছেড়ে দিয়েছে লঞ্চ। একটু একটু করে দূরে সরে যাচ্ছে আহিরিটোলা ফেরিঘাট। শালকিয়া নামটির আদি বানান তালিব্য স দিয়েছিল। এই শালকিয়া শব্দটির উৎপত্তি কিভাবে হলো সে সম্পর্কে সঠিক তথ্য প্রমাণ না পাওয়া গেলেও লোকমুখে প্রচলিত এই অঞ্চলে একসময় অসংখ্য শালিক পাখির আস্তানা ছিল। সেই শালিক থেকেই নাকি শালকিয়া নামটির উৎপত্তি, যা আগে ছিল শালিকা। আবার অন্য একটি মত অনুযায়ী এই অঞ্চল নাকি চীনাদের মদ উৎপাদনে অন্যতম স্থান ছিল। চীনাদের মদ তৈরির জায়গাকে শালিক বলে। সেই থেকেও এই অঞ্চলের নাম শালিকা বা পরে শালকিয়াতে রূপান্তরিত হতে পারে। প্রখ্যাত গবেষক ডক্টর সুকুমার সেনের মতে গঙ্গা তীরবর্তী এই অঞ্চল একসময় প্রচুর জলাভূমিতে ভর্তি ছিল। সেই জলাভূমি ভরে থাকত শালুক ফুলে। এই শালুক ফুল থেকেই ক্রমে শালকে এবং পরবর্তীতে শালকিয়ার আগমন। বিভিন্ন সময়ে বহু মহাপুরুষদের পদধূলিতে ধন্য হয়েছে এই শালকিয়া। 1939 সালে শালকিয়ার জটাধারী হালদার পার্কে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের কার্যাবলী জনগণের মধ্যে প্রচার করতে এসেছিলেন। পাশাপাশি অনেক শালকিয়াবাসীও ছোট্ট এই জনপদটির নাম উজ্জ্বল করেছেন, যেমন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার অনল চট্টোপাধ্যায়, জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, এশিয়ার সোনাজয়ী কন্ট্রাক্ট ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার, ফুটবলার শুভ পাল প্রমুখরা। কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি এপারে বাঁধাঘাটে। হাওড়ার খুব কাছেই হওয়াতে শালকিয়ায় বেশ কয়েকটা ফেরিঘাট রয়েছে। তার মধ্যে ব্যস্ততা এবং ইতিহাসের নিরিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট হলো এই বাঁধাঘাট। বাঁধাঘাট থেকে আহিরিটোলা ঘাট পর্যন্ত প্রতিদিনই লঞ্চ যাতায়াত করে ভোর 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত। এবারে চলুন নেমে একটু বাঁধাঘাটটি দেখা যাক। এই বাঁধাঘাট তৈরি করেন মোহনলাল খেত্রী এবং কিষণলাল খেত্রী, যাদের আদি বাসস্থান ছিল এখনকার পাকিস্তানের মুলতান এলাকায়। প্রায় 150 বছর আগে বাংলাদেশে এসে এই শালকিয়াতেই তারা প্রথম আশ্রয় নেন।
এই বাধাঘাট অঞ্চলে তুলো এবং সুতোর ব্যবসা দিয়ে তাদের কর্মজীবন শুরু হয়। পরবর্তীকালে তারা মন দেন ছাপাখানায়। এরা অবশ্য পরে ক্ষেত্রী পদবি বাদ দিয়ে বর্মন পদবি গ্রহণ করেন। এই শালকিয়া অঞ্চলে প্রথম বাঁধানো ঘাটও এটি, তাই সম্ভবত এর নাম হয়ে গিয়েছে বাঁধাঘাট। এই বাঁধাঘাটের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়েরও একটা সম্পর্ক ছিল, তা হয়তো অনেকেরই অজানা। প্রখ্যাত ইতিহাসবিদ হেমেন্দ্র বন্দ্যোপাধ্যায় তার শালিখার ইতিবৃত্ত বইতে উল্লেখ করেছেন, বালক ঈশ্বরচন্দ্র তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে হেঁটে বেনারস রোড হয়ে এই বাঁধাঘাটেই পৌঁছন। পরে নৌকাযোগে বড়বাজারের এক বাড়িতে গিয়ে ওঠেন তারা। পাশাপাশি এও শোনা যায় বিদ্যাসাগরের ঠাকুরমা দুর্গা দেবীর অন্তর্জলীয় এই বাঁধাঘাটেই সম্পন্ন হয়েছিল। বাঁধাঘাট দেখে এবার রওনা দিলাম আমি। যাচ্ছি বাবুডাঙ্গার দিকে, হেঁটেই চলেছি। গলির মধ্যে দিয়ে পথ, গুগল বলছে মিনিট 8 হাঁটতে হবে আমায়। সেটা অবশ্য আমার কাছে কোনো ব্যাপারই নয়, তবে আপনারা এলে টোটো বা রিক্সা পেয়ে যাবেন। শালকিয়ার অন্যতম সম্ভ্রান্ত এলাকা হলো বাবুডাঙ্গা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্য সেন ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে হাওড়া এসে এই বাবুডাঙ্গাতেই মনা খায়ের বাড়িতে কিছুদিন আত্মগোপন করেছিলেন। বাবুডাঙ্গায় যাতায়াত ছিল কাজী নজরুল ইসলামেরও। স্থানীয় চরণ মল্লিকের বাড়িতে প্রতি রবিবার গান বাজনার আসরে আসতেন বিদ্রোহী কবি। এই বাবুডাঙ্গাতেই বাস করতেন বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এবারে এসেছি তার বাড়ির সামনেই। পুলকবাবু ছিলেন শালকিয়া অঞ্চলের বিখ্যাত জমিদার শিবগোপাল বন্দ্যোপাধ্যায়ের বংশধর। ওনাদের এই বাড়ির নামই শালিখা হাউস, ইংরেজিতে অবশ্য শালকিয়া হাউস। পুলক বন্দ্যোপাধ্যায়ের সূত্রেই এই বাড়িতে এসেছেন বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের বহু নক্ষত্র। এই শালিকা হাউসের কথা যখন উঠল, তখন এই সুযোগে জানিয়ে রাখি এই বাড়িতে পদার্পণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। এই বাড়িতে এখনও দুর্গাপুজো হয় শুনলাম, তবে বর্তমানে যারা এই বাড়িতে বাস করেন তারা আমায় ভেতরে না যেতেই অনুরোধ করলেন, তাই আমিও আর বাড়ির ভিতরে প্রবেশ করলাম না। শালকিয়া হাউস দেখে এবার যাব শালকিয়ার বিখ্যাত বড় মায়ের মন্দিরে। চলে এসেছি অরবিন্দ রোডে থাকা বড় মায়ের মন্দিরের কাছাকাছি। জমজমাট বাজার এলাকা, সেখানে বড় রাস্তার উপরেই এই মন্দির। আমার স্ত্রীও এখানেই আমার জন্য অপেক্ষা করছেন। ওর অফিসও গঙ্গার ওপারেই, তাই অফিস ফেরতা চলে এসেছেন আমার সঙ্গ দিতে। দুজনে একসঙ্গে শান্ত ভ্রমণ সারা হবে আজ। লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা 7 বোন। এদের মধ্যে হরগঞ্জ বাজারের পাশে এই মন্দিরে শীতলা দেবীর বড় বোনের অবস্থান, তাই এটি বড় মায়ের মন্দির নামেই খ্যাত। প্রতিদিন বহু ভক্ত সমাগম হয় এখানে। এই শীতলা মায়েরা কেউ দারু নির্মিত, কেউ বা হাড়িতে অঙ্কিত। কেবলমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলাই হচ্ছেন পাথরের মূর্তি। শীতলা দেবী গুটিদানাজনিত অর্থাৎ হাম, বসন্ত ইত্যাদি রোগের দেবী। এই দেবীকে আবার সমন্বয়ের দেবীও বলা যেতে পারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ এমনকি চীনারাও এই দেবীর কৃপালাভে পুজো স্থানে মিলিত হয়। পুরাণে শীতলার কথা আছে, সেখানে তাকে গুটি বসন্তের নিয়ন্ত্রা হিসেবেই দেখানো হয়েছে। যজ্ঞের আগুন থেকেই তার উদ্ভব, এবং ভগবান ব্রহ্মা কেবল তাকে নয়, তার সহচর জরাসুরকেও পুজো করবার জন্য মানবজাতিকে উপদেশ দিয়েছিলেন। আবার অন্য কাহিনীতে দেখা যায় যে দুর্গা কাত্যায়ন মুনির ছোট্ট মেয়ে হয়ে জন্ম নেন এবং তার শৈশবের বন্ধুদের কলেরা, উদারাময়, হাম, গুটি বসন্ত ইত্যাদি নানান ব্যাধি থেকে রক্ষা করেন শিবের সাহায্যে। এই কাত্যায়নেরই আর এক রূপ হল শীতলা। ব্রহ্মার কন্যা এবং কার্তিকের স্ত্রী হিসেবেও শীতলাকে দেখা যায়। পুরাণ ছাড়াও এই দেবী আছেন সহজ সরল লোককথায়, যেমন শীতলা কথা, মঙ্গলকাব্য ইত্যাদি। শীতলার ক্ষমতা নিয়ে অনেক গল্প আছে। বসন্ত ঋতুতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হতে শুরু করে। ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে যেমন শীতল হন, তেমনি পৃথিবীর মাটিকেও শীতল বা ঠান্ডা করেন।
তাই শীতলা পুজোর সঙ্গে বৎসরান্তে স্নানযাত্রার একটা পর্ব রয়েছে। শালকিয়া অঞ্চলের এই স্নানযাত্রা এক অনন্য রূপ ধারণ করে আসছে দীর্ঘদিন ধরেই। মাঘী পূর্ণিমা তিথিতে উপেন্দ্র মিত্র লেনের ছোট শীতলা মা ছাড়া অন্যান্য সব বোনেরাই বাদ্য সং এবং বিশাল শোভাযাত্রা সহযোগে গঙ্গা স্নানে বের হন। সেই দিন বিভিন্ন অঞ্চল থেকে যে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের সমাবেশ ঘটে তা এক কথায় অবর্ণনীয়। বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের এক সংহতির ক্ষুদ্র রূপ সেদিন দেখা যায় শালকিয়া এলে। বড় মায়ের মন্দির দেখে এবারে যাচ্ছি পিছনেই থাকা মেজ মায়ের কাছে। সংকীর্ণ এক গলির মধ্যে অবস্থান মেজ মায়ের। এখানে আপাতত কেউই নেই। বড় রাস্তার ধারে বলে বড় মায়ের মন্দিরে জনসমাগম বেশি, কিন্তু গলির মধ্যে থাকা মেজমাকে অনেকটাই একাকী বলে মনে হলো এই সময়ে। আমার ক্ষেত্রে অবশ্য ভালোই হয়েছে, নির্বিঘ্নে মেজ মায়ের দর্শনটা সেরে নিলাম এই যাত্রা। মেজ মায়ের মন্দির থেকে হাঁটা পথে 1 মিনিটের দূরত্বে সেজ মায়ের মন্দির। এবারে এসেছি সেখানেই। এটিও রাস্তার ধারে। সন্ধে হয়ে এসেছে প্রায়। মন্দিরে পুজো দিচ্ছেন স্থানীয় এক মহিলা। সেজ মায়ের মন্দির তো দেখলাম, তবে সব মন্দিরে আমি যাব না। এবার শুধু ছোট মায়ের মন্দিরটা দেখব একটু পরে, কারণ তিনি একটু ব্যতিক্রম। কেন সেটা পরে বলছি। এবারে আমরা চলে এসেছি শালকিয়া চৌরাস্তায়। এখানে 4 মাথা মোড়েই আছে ব্রজনাথ গ্র্যান্ডসন্স। শালকিয়া এসে খাওয়া দাওয়া করলে ব্রজনাথকে অগ্রাহ্য করা খুব মুশকিল। আমার স্থানীয়রা সকলে এক বাক্যে এই দোকানের কথাই বলেছেন। এটি কিন্তু এখন শুধুমাত্র মিষ্টির দোকান নয়, এখানে এখন মিষ্টির পাশাপাশি কেক, পেস্ট্রি, বার্গার, প্যাটিস থেকে শুরু করে কচুরি, আলুর দম, দই বড়া সবই মেলে, তবে গোটাটাই নিরামিষ। এক ছাদের তলায় রাবড়ি, রসগোল্লা, মিষ্টি, দইয়ের মতো বাঙালি মিষ্টির পাশাপাশি উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় সব ধরনের খাবারের সম্ভার থাকায় প্রচুর মানুষ কিন্তু ভিড় জমান এই দোকানে। ব্রজনাথ গ্র্যান্ডসন্স হচ্ছে 173 বছরের দোকান, মানে সেই ইংরেজ আমল থেকে বাঙালির প্রতিষ্ঠান। পুরোটাই পিওর ভেজ, মানে এখানে পেঁয়াজ, রসুন, ডিম কোনোদিন কোনো কিছু আসে না। আমরা আমাদের প্রত্যেকটা এখানে ক্রেতা জানে আমাদের নিজস্ব প্রোডাকশান এখানেই তৈরি হয়। পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, কেক, মানে বেস থেকে তৈরি হয়। না, এটা করোনার পর হয়েছে। অ্যাকচুয়ালি করোনার পর যখন সেল কমে গেল, তখন আমরা চিন্তা করলাম এমন কিছু নতুন করতে হবে যেখান থেকে কিছু কাস্টমারকে ধরতে পারবে। হ্যাঁ, মিষ্টি শুধু নয়, স্ন্যাক্স আমাদের বিখ্যাত। মানে আমরা ছেলেবেলায় দেখেছি কলা পাতায় লুচি, আলুর দম, লক্ষ্মীগিয়ে ফেমাস। কলকাতাতেও দোকান ছিল, হাওড়াতেও আরও অন্য দোকান ছিল। বুঝতেই পারছেন বাঙালি প্রতিষ্ঠান, ভাই ভাই ঝগড়া ঝামেলা সরে গেছে। এই প্রতিষ্ঠানটা এখনও আছে কলকাতায় লর্ডসের মোড়ে। ব্রজনাথ আর একটা দারুণ ইউনিক স্টল আছে। সত্যি নানান রকমের খাবারের মেলা।
এগলেস কেক এবং পেস্ট্রি তো রয়েইছে, আছে অন্যান্য অনেক কিছুই। তার মধ্যে থেকে আমরাও নিলাম বেশ কিছু খাবার দাবার বেছে বেছে। নারকেল দেওয়া এক ধরনের ভেজ প্যাটিস নেওয়া হলো, সঙ্গে চাউমিনের পুর দেওয়া সিঙ্গারা, বাদাম দেওয়া সুগার ফ্রি মিল্কোস সন্দেশ, আর তার সঙ্গে এই দোকানের বিখ্যাত রাবড়ি তো আছেই। শালকিয়া আমাদের তো বেড়ানো চলছে, তার মাঝে আমরা খোঁজখবর নিয়েছিলাম যে শালকিয়া এলে কোন জনপ্রিয় দোকানের বা কোন বিখ্যাত দোকানে কি কি খাবার খাওয়া যায়। প্রায় এখানকার অধিকাংশ মানুষই একসঙ্গে আমাদের বলেছেন যে এই ব্রজনাথ এই দোকানে আসতে, ব্রজনাথ গ্র্যান্ডসন। আমরা সেখানে এসেছি, একেবারে শালকিয়া চৌমাথায় এই দোকান, খুব সুন্দর জায়গায়, অনেক কিছু পাওয়া যায় দোকানে। শুধু যে মিষ্টির দোকান তা কিন্তু নয়, মিষ্টির পাশাপাশি বহু নোনতা, বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি, প্যাটিস, বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে। ভালো, বেশ একটা কম্প্যাক্ট একটা দোকান যাকে বলা যায়। এখানে আমরা নিয়েছি বেশ কয়েকটা জিনিস। প্রথমে একটু খেয়ে দেখা যাক, এই যে আমাদের নেওয়া হয়েছে ভেজ প্যাটিস নারকোল দেওয়া। ভেজ প্যাটিস নারকোল দেওয়াটা বেশ সুন্দর দেখতে আমাদের লাগলো, সেই জন্য নিলাম। একটু খেয়ে দেখ। টক টক, সুন্দর সুন্দর নারকোল দেওয়া আছে বলে নারকোলের একটা স্বাদ আছে। যারা নারকোল পছন্দ করেন তাদের খুব ভালো লাগে, এটা কিন্তু খারাপ না, খেতে খুব ভালো। নোনতাটা খেতে খুব ভালো। আচ্ছা, এরপরে একটা মিষ্টি খাই, তারপর আবার নোনতা খাবো। এই মিষ্টিটা হচ্ছে মিল্কোস সন্দেশ। মিল্কোস সন্দেশ ওরা বলছেন প্রায় সুগার ফ্রি বললেই চলে, একেবারে লো সুগারের এটা, ফলে যারা একটু ডায়াবেটিস রোগী আছেন তাদের পক্ষে নাই এটা খুব ভালো। এইটা একটু ভেঙে খাওয়া যাক। এতে প্রচুর বাদাম টাদাম দেওয়া আছে ওপরে, সুন্দর গন্ধ আছে একটা, কিন্তু কোনো রকম ইয়ে নেই, মিষ্টি নেই, কিন্তু ভালো সন্দেশটা ভালো। যারা আগেই বললাম যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য খুব ভালো এটা। এবারে আবার আসে একটা নোনতা খাবারে, সিঙ্গারা। কিন্তু এই সিঙ্গারার পার্থক্য হচ্ছে এটা চাউমিন সিঙ্গারা, ভেতরের মধ্যে চাউমিন ভরা আছে। আচ্ছা দেখি ভরা আছে কিনা। এই সিঙ্গারার পুর কিন্তু চাউমিন দিয়ে তৈরি। খেতেও খারাপ না, বেশ ভালো খেতে, ক্রিস্পি, ভালো। সিঙ্গারার পরে আমরা খাবো হচ্ছে রাবড়ি। ব্রজনাথের রাবড়ি এই এলাকায় বিখ্যাত, সেই জন্য এই দোকানে এসে রাবড়ি তো খেতেই হবে। রাবড়িটাও খাওয়া যায়। রাবড়িটারও একটা বিশেষত্ব হচ্ছে খুব বেশি মিষ্টি না, ওরা নিজেরাই তৈরি করেন বললেন। ওরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কিনে আনেন না, রাবড়ি গ্রাম থেকে বা অন্য জায়গা থেকে কিনে আনেন না, নিজেদের একেবারে রাবড়ি তৈরি করা এবং খুব কম মিষ্টি দেওয়া। এটাও খুব একটা বেশি মিষ্টি নয়। সব মিলিয়ে কিন্তু ব্রজনাথের খাবার খারাপ নয়, বিশেষ করে নোনতা খাবারগুলো বেশ ভালো। যদি শালকিয়া বেড়াতে আসেন আপনারা তাহলে একটু ব্রজনাথে খাবার খেয়ে যেতেই পারেন। আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপরে আরও তো বেড়ানো বাকি আছে আমাদের, সেগুলো যাবো। আগে একটু খাওয়া দাওয়া, আবার একটু এই নারকোলের ইয়েটা খাওয়া যায়, খুব ভালো। দারুণ। এইসব খাবার পর আবার শুনলাম এই দোকানের দই বড়া এবং দই ধোকলাও নাকি দারুণ জনপ্রিয়। অসীমবাবুর অনুরোধে খাওয়া হলো সেগুলিও। আমার স্ত্রীও দই ধোকলা খেয়ে খুব খুশি। দই বড়াটিও মন্দ ছিল না, তবে দাম একটু বেশি অন্যদের তুলনায়। এই দোকানের রাবড়ি 700 টাকা কেজি, মিল্কোস সন্দেশ যেটা আমি খেলাম সেটা 25 টাকা পিস, দই বড়া 2 পিস 80 টাকা, দই ধোকলা 2 পিস 60 টাকা, রসমালাই 700 টাকা কেজি। তবে হ্যাঁ, খাবারের মান কিন্তু বেশ ভালো এই দোকানে। সন্ধেবেলা খাওয়া দাওয়াটা জম্পেশ হলো। খাওয়া দাওয়া সেরে আবার পথে আমরা এবারে যাব ছোট মায়ের মন্দিরে। এখান থেকেই 1 কিলোমিটারের মতো পথ। একা থাকলে হেঁটেই যেতাম, কিন্তু সঙ্গে স্ত্রী আছেন, তাই একটা রিক্সা নিয়ে নেওয়া হয়েছে। বড় রাস্তা, অলিগলি ইত্যাদি বেয়ে চলেছি আমরা। চলে এসেছি উপেন্দ্রনাথ মিত্র লেনে। এখানেই ছোট শীতলা মাতার মন্দির। এই ছোট মায়ের বিশেষত্ব হলো স্নানযাত্রার দিনে সব শীতলা মাকে মন্দির থেকে পালকি করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়।
কিন্তু ছোট শীতলা মাকে মন্দির থেকে বাইরে নিয়ে যাওয়া হয় না, বরং অন্য বোনেরা সেদিন ছোট বোনের সঙ্গে দেখা করবার জন্য এখানে আসেন। এই নিয়ে নানান লৌকিক জনশ্রুতি আছে। কারো মতে ছোট মা চঞ্চলা স্নান করতে গিয়ে হারিয়ে যান। আবার কেউ কেউ বলেন মা নিজেই নাকি সেবায়েতদের স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তিনি বাইরে যেতে চান না। শোনা যায় বহু বছর আগে ছোট মাকে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য সিংহাসন থেকে তোলার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবই ব্যর্থ হয়। এরপর থেকে আজ পর্যন্ত কখনোই ছোট শীতলা মাকে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয় না। ছোট মায়ের মন্দির দেখে এবার যাব গঙ্গার ধারেই থাকা নতুন মন্দির দেখতে। সেটা অবশ্য হেঁটেই যাওয়া হবে, এখান থেকে খুব বেশি পথ নয়। নতুন মন্দির যাওয়ার আগে বড় রাস্তার উপরেই পড়ল রাম সীতার মন্দির। সন্ধ্যের আরতি হচ্ছে সেখানে, একটু দাঁড়াতেই হলো। এই মন্দিরটিও বেশ পুরনো, বাইরে থেকে দেখে সেরকমটাই মনে হচ্ছে। ভিতরে ঢুকেই মূল মন্দিরের সামনেই রামের একটা পূর্ণাবয়ব মূর্তি আছে। এছাড়াও ভিতরে গর্ভগৃহে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি তো আছেই। পাশাপাশি এই মন্দিরে কিন্তু অন্য দেবতারাও আছেন। ছিমছাম সাদামাটা হলেও মন্দিরটি খারাপ লাগবে না আপনাদের। রাম সীতা মন্দির থেকে সামান্য হেঁটে চলে এসেছি নতুন মন্দিরের সামনে। এই মন্দিরের পোশাকি নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। বোঝাই যাচ্ছে এই মন্দির বড় ব্যবসায়ী জালান পরিবারের তৈরি করা। রাস্তার ধারে বড় একটা তোরণ, তোরণের গায়েই এই মন্দির খোলা বন্ধের সময় এবং বেশ কিছু নিয়মাবলী আছে। আগে সেগুলি এক ঝলক দেখে নেওয়া যাক। মূল তোরণ থেকে কিছুটা গেলে তবে মূল মন্দির চত্বর। এবারে চললাম সেই দিকে। ভিতরে কিন্তু একটা মন্দির নয়, এটা একটা মন্দিরের কমপ্লেক্স বলা যায়। ঢুকেই নজরে আসবে যে মন্দিরটি, সেখানে এখন আরতি চলছে। এটি শিব মন্দির। এই মন্দিরের নাম বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির স্থাপিত হয় 1953 সালের 12ই ফেব্রুয়ারি। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। মন্দিরে বেশ ভিড় এখন। আরতি শেষ হলে আপনাদের বঙ্গেশ্বর মহাদেবের দর্শন করাবো। তার আগে চলুন এইবেলা এই মন্দিরের আশপাশটা একটু ঘুরে নিই। গঙ্গার একদম ধার ঘেঁষে অবস্থিত এই মন্দিরের উপাস্য দেবতা শিব। এই মন্দিরে রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় 5 মাথা বিশিষ্ট শিব মূর্তি। এই মন্দিরের প্রধান আকর্ষণই এই বিশালকায় শিব মূর্তি, যা গঙ্গার ওপার থেকেও দেখা যায়। আমরা বিকেলে এখানে আসার সময় এই শিবকেই দেখতে পাচ্ছিলাম লঞ্চ থেকে। 51 ফুটের এই মূর্তিটি তৈরি করেছেন কুমোরটুলির পিন্টু পাল। 2015 সালের ডিসেম্বরে এই মূর্তি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আরতি হয়ে গিয়েছে, এবারে চলুন বঙ্গেশ্বর মহাদেবের সঙ্গে একটু দেখা করে আসি। এই চত্বরে আছে আরও বেশ কিছু মন্দির। রাম, সীতা, পার্বতী, গণেশ, মা দুর্গা, লক্ষ্মীনারায়ণ, রানী সতী, রাধাকৃষ্ণ প্রভৃতি দেবদেবীর মূর্তিও আছে এখানে। এখানে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং তাদের মন্দিরের প্রতিরূপ। এবারে চলুন সেগুলি দেখে আসা যাক।
গুহার মতো একটা জায়গা, সেখান দিয়ে প্রবেশ করতে হয়। গুহার মধ্যে দিয়ে ঢুকেই দেখা যাবে পরপর বিভিন্ন জ্যোতির্লিঙ্গের মন্দিরের অবিকল প্রতিরূপ সংক্ষিপ্ত আকারে। চলুন একে একে সেগুলি একটু দেখেই নিই। কয়েকটিতে অবশ্য আলো কম থাকায় সেভাবে ছবি তোলা যায়নি। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী তেজোময়ানন্দজি 2019-এর মার্চ মাসে উদ্বোধন করেন। এটি কিন্তু এখানে একটা দেখবার মতো বিষয়। মন্দির তো দেখা হলো, এবারে চলুন একটু গঙ্গার ধারে গিয়ে বসি। দারুণ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমরাও দুজনে একটু সেই হাওয়া খেতে বসলাম। সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গার বুকে লঞ্চের ভেসে যাওয়া। ওপারে গঙ্গার ধারে আলো, সব মিলিয়ে বিকেল থেকে ঘোরাঘুরির ক্লান্তিটা যেন জুড়িয়ে দিচ্ছিল। বেশ কিছু সময় বসে রইলাম আমরা, দারুণ লাগছিল এখানটা। প্রায় 7:30 বাজে। এবারে আমাদের ফিরতে হবে, লঞ্চ ধরে আবার ওপারে যাব আমরা। আবার চলে এসেছি বাঁধাঘাটে, ফেরি পার হয়ে ওপার যাব। শোভাবাজার থেকে 8:30 নাগাদ দমদমের দিকে ফেরা শেষ ট্রেন বারাসাত লোকাল, সেটাই ধরবো আমরা। তারপরে কিন্তু ওদিকে যাওয়ার ট্রেন নেই আর, তখন মেট্রো বা বাস ধরে অন্য উপায়ে ফিরতে হবে। উঠে গিয়েছি লঞ্চে। ফিরতি পথে এবারে বলি এদিকে কি করে আসবেন। আমি যে পথে এসেছি, অর্থাৎ টালা হয়ে মাঝেরহাটগামী ট্রেনে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে নেমে খেয়া পার হয়ে এপারে শালকিয়া এসেছি। আমার মনে হয়েছে এটাই সহজ পথ। এছাড়া ট্রেনে, মেট্রো বা বাসে হাওড়া এসে সহজেই শালকিয়া কিন্তু আসা যায়। হাওড়া থেকে বাস এবং অটো পাবেন শালকিয়াতে আসার। উল্টো দিক থেকে এলে ট্রেনে বালিঘাট স্টেশনে এসেও সেখান থেকে শালকিয়া যাওয়ার বাস মিলবে। এখানে থাকার দরকার হয় না, যদিও হাওড়ার আশেপাশে প্রচুর ছোট বড় হোটেল আছে। খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। দিনের বেলা এলে ভাতের হোটেল এবং রেস্টুরেন্ট মিলে যাবে। সন্ধেবেলাতেও টুকটাক খাওয়ার জন্য অসংখ্য স্ন্যাক্সের দোকান তো রয়েইছে। কলকাতার একেবারে গায়ে এই ছোট্ট ভ্রমণ কিন্তু বেশ ভালোই হলো আজকে। গরমের বিকেলে একদিন চলে আসতেই পারেন আপনারা গঙ্গাপাড়ের এই প্রাচীন জনপদে। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসবো আগামী বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, দৃশ্যকল্পেরই আরেকটি অনুষ্ঠান কিছু কিছু কথা, সেটিও দেখা যায় এই চ্যানেলেই। নানান রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে সেই অনুষ্ঠানে। আপনারা সেটাও একটু দেখলে আমাদের ভালো লাগবে। তাহলে ওই কথাই রইল, আজ চলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।